কর্মব্যস্ততার ফাঁকে এই উইকেন্ডে আমরা রওনা দিলাম কবিগুরু রবীন্দ্রনাথের ভালো লাগার ও ভালোবাসার শহর বোলপুরের পাশেই অবস্থিত এক অফবিট প্লেস, যেটি বীরভূম জেলার ইলামবাজারের দারোয়ান্দাতে অবস্থিত। যাত্রা শুরু করেছিলাম সড়ক পথে উত্তর চব্বিশ পরগনা জেলার বাদুরিয়া থেকে। এই ভিডিওতে দেখাবো কিভাবে যাবে, কোথায় থাকবে আর কি খাবে, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রাখছি। হ্যালো এভরিওয়ান, এমডি এ রহমান ব্লগে তোমাদের স্বাগত। আজকের কলকাতার কাছেই এক অফবিট প্লেস চৌপাহাড়ি জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আর সেই সঙ্গে কি কি সাইট সিন করবো, কোন রিসর্টে থাকবো, সবকিছু তুলে ধরবো এই ভিডিওতে। তাহলে আর দেরি না করে চলো যাই। সাথে আছে আমার কয়েকজন কলিগ, আর সঙ্গে কিন্তু তোমরাও। গাড়ি প্রায় 50 কিমি পথ চলে বাদুরিয়া থেকে হাবড়া হয়ে কল্যাণী প্রবেশ করলো, আর আমরাও নদিয়া জেলার মধ্যে ঢুকে পড়লাম। তারপর হুগলি নদী পার হয়ে হুগলি জেলার মধ্যে মগরা, ভাস্তারা ও গুড়াপ হয়ে প্রায় 40 কিমি পাড়ি দিয়ে উঠে পড়লাম ব্যান্ড ট্যাং রোড বা ন্যাশনাল হাইওয়ে 19। এখানে একের পর এক ওভারব্রিজ অতিক্রম করতে করতে চলেছি, আর মনে হচ্ছে যেন কোনো এক বিদেশি রাস্তা দিয়ে যাচ্ছি। রাস্তার কনস্ট্রাকশন ছিল সেই লেভেলে। তারপর পূর্ব বর্ধমানের আবুজাটি হয়ে এই জেলার মধ্যে 90 কিমি পথ শক্তিগড়, ঘুষখাড়া ও অজয় নদী পার হয়ে ঢুকে পড়লাম বাঁকুড়াতে। অজয়ের খাত অনেকটা শুষ্ক দেখে মনে হলো কোনো এক ক্যানিয়ন হবে হয়তো। ওখান থেকে আরও প্রায় 12 কিমি গাড়ি চলার পর পৌঁছলাম দারোয়ান্দাতে। আমাদের জার্নিটা ছিল মোট প্রায় 200 কিলোমিটার। আজকে স্টে করবো এই বাসাবাড়ি রিসর্টে। রিসর্টটি একদম চৌপাহাড়ি জঙ্গলের ধারেই বা জঙ্গল এরিয়ার মধ্যে বলা যেতে পারে। এখান থেকে শান্তিনিকেতনের দূরত্ব মাত্র 10 কিলোমিটার। তো ভিতরে গিয়ে আমি আমাদের রিসর্টের রিভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করব, আর এখান থেকে রেস্ট নেওয়ার পরে আর কি কি সাইট সিন করা যায় সেগুলো সব কিছু তোমাদেরকে এই ভিডিওতে তুলে ধরবো। তোমরা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, আর তোমরা যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো তাহলে আমরা যাই আমাদের রিসর্টে, আর রিসর্টটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তো ভিতরে দেখতে পাচ্ছ রিসর্টটা অনেকটা বড় জায়গা জুড়ে অবস্থিত। আর এদিকে তো বাগান রিসর্ট, মানে যেভাবে সাজাতে হয় এরা সাজিয়েছে ভালো, মোটামুটি ভালো। আর মাঝখান দিয়ে এইভাবে রাস্তা, দুদিকে গার্ডেনিং করা। রিসর্টের একটা অংশ বাগান, আর এক সাইডে থাকার জন্য এই রুমগুলো। এইটা হচ্ছে ভুরিভোজ, মানে খাওয়া দাওয়াটাই এখানে করা হয়। এই একটা রুম, এটা হচ্ছে বকুল বলে নাম দিয়েছে এরা। মানে এখানে প্রত্যেকটা রুমগুলোকে আলাদা আলাদা নামকরণ করেছে। এটা একটা ইউনিক স্টাইল টাইপের। এটা হচ্ছে বকুল, ভালো তো। এটা করবি, আর এটা টগর। মানে একটা ইউনিক স্টাইল। এরকম রিসর্ট আমি সচরাচর খুব একটা আমার চোখে পড়েনি। তো এটা হচ্ছে অর্কিড। তো আমাদের স্টে হবে এই অর্কিড রুমটাতে। আর আরাফাত দেখছি অলরেডি স্নান সেরে রেডি, মানে খাওয়া দাওয়া করবো বলে। তারপরে সাইট সিন তো আছে প্রচুর। তো একদিনের মধ্যে সব সাইট সিনগুলো কমপ্লিট করতে হবে, সেগুলো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এই হচ্ছে আমাদের থাকার জায়গা, হোটেল। এসি আছে, টিভিও আছে। তো এখানে ডবল ফ্যান ফ্যান আছে, এখানে একটা ফ্যান, ওখানে একটা ফ্যান আছে। আর হোটেল মানে রুমটা অনেকটা বড়। আর এদিকে আলমারি আছে সবকিছু রাখার জন্য। আর এটা হচ্ছে বাথরুম। বাথরুমটা একটু দেখাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো বাথরুমটার স্পেসটা অনেকটা বড়। এদিকে তো বেসিন, আর গিজারও সিস্টেম আছে। তবে বীরভূমে যা গরম, মনে হয় না এই গিজার কখনো কাজে লাগে। মানে শীতকালটা কেমন শীত পড়ে আমার জানা নেই। শাওয়ারও আছে, তো এক্সস্ট ফ্যানও আছে, আর কোমর পায়খানা। তো অ্যাভারেজ হিসাবে ভালো, মোটামুটি বাথরুমটা ভালো, স্পেস অনেকটা বড় আছে। ঠিক আছে, তো তাহলে আমরা এবার রেস্টে নেব, আর তারপর আমরা যাব সাইট সিন করতে। সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকো। রিসর্টের বাগানটা দেখানোর জন্য আবার ভিডিওটি করতে এলাম। এখানে আরো অনেক রিসর্ট আছে। তো এই রিসর্টের প্রতিটি রুম ভাড়া পড়েছে 2000 টাকা করে। তবে সিজনে একটু চেঞ্জ হতে পারে। খাওয়া দাওয়ার ব্যাপারে বাইরে থেকে খাবার এনে খাওয়া যাবে, অথবা যেমন খেতে ইচ্ছা করবে এই রিসর্টে অর্ডার দেওয়া যাবে। তবে আমরা খাওয়ার মেনু ঠিক করে এখানে রান্না করিয়েছিলাম। এটা আবার মোসাম্বি লেবু। তো সত্যি বলতে আমি কখনো মোসাম্বি লেবুর গাছ দেখিনি। তো এদের এই রিসর্টের বাগান বাড়িতে এই মোসাম্বি লেবুর গাছটা আমার প্রথম দেখা। মোসাম্বিও ফুলেছে ভালো। এই এতটা জায়গা জুড়ে এই রিসর্টের বাগান বাড়িটা, আর তার ঠিক বাগান বাড়ির পাশেই এই রুমগুলো এখানে ভাড়া পাওয়া যায়। এখানে রিসর্টগুলি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া পাওয়া যায়।
এই রিসর্ট বুক করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। মানে প্রতিটা রুম বুক করতে পারো, অথবা যতগুলো রুম প্রয়োজন সেইভাবে বুক করতে পারো। যে কোনো অনুষ্ঠানে এখানে ভাড়া দেওয়া হয়। আর সেই সাথে কেউ যদি ঘুরতে আসো এখানে, তো তার জন্য আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল রুম ভাড়া করা হয়। আর রিসর্টটা একদম গ্রাম্য প্রকৃতির মধ্যে, আর অ্যাকচুয়ালি বনের ধারেই বলতে পারো। পেছন সাইডটা তো ওই বন, চৌপাহাড়ি বন বা চৌপাহাড়ি জঙ্গল। আর রিসর্টের একটা মেন গেট, দূরে যে দেখা যাচ্ছে ওই জঙ্গল, ওটাই হচ্ছে চৌপাহাড়ি জঙ্গল। এটা উঁচু ঢিবির উপরে তাল গাছগুলো কিছু একটা কাজ করছে, দেখি কোনো একটা মানে গাছের বীজ মনে হয় ছাড়াচ্ছে। আর ওই তাল গাছের যে সারি আছে উঁচু ঢিবিতে, ওখানে একটু উঠবো, ওখান থেকে আমি হোটেলের ভিউটা দেখাবো। অ্যাকচুয়ালি এটা একদম ইলাম বাজারের কাছেই অবস্থিত। এখান থেকে শান্তিনিকেতন 9 কিলোমিটার বা 10 কিলোমিটার দূরে পড়ে। আর পাশেই ওই চৌপাহাড়ি জঙ্গল। এখানে কিছু একটা গাছের বীজ মনে হয় ছাড়াচ্ছে দাদা। আর এগুলো কি? ও তিল। তো গাইস, তোমরা যে তিল খাও বা তিল নামটা শুনেছো, সেই তিলের বীজ ইনি ছাড়াচ্ছে এখানে। আর সেই তিল গাছের এই এক একটা তিল গাছ, এগুলো এইভাবে গাছগুলো কেটে এনে এইভাবে রোদ্রের মধ্যে শুকানো হয়। এই দেওয়া সেন্টও তৈরি হয়, তাই তো? সেন্ট মানে এই যে যে দাদাটা কাজ করছে, উনি বলছে এই তিল দিয়ে নাকি আবার সেন্ট তৈরি হয়। তো আমারও জানা ছিল না, দাদার কাছ থেকে শুনলাম। এইভাবে তিল গাছগুলো কেটে এনে গাছগুলো শুকানো হয়। আর তিল গাছের বীজটা তোমাদের দেখায়। এই হচ্ছে ফল, আর এই ফলের ভিতরে ভিতরে এই বীজগুলো থাকে। সেই বীজগুলো এইভাবে ঝাড়াই মাড়াই করার পরে বস্তাবন্দি করে সেগুলোকে আবার ঝেড়ে ফ্রেশ তিলটা বার করা হয়। আর যে তিলটা আমরা, ঠিক আছে, তো যে তিলগুলো তো আমরা খাই বিভিন্ন খাবারের সঙ্গে থাকে, অনেক বিস্কুটের সঙ্গে তিলের বিস্কুট পাওয়া যায়, তিলের খাজাও পাওয়া যায়। এখান থেকে আমাদের বাসাবাড়ি রিসর্টের ভিউ। আর একদম বাসাবাড়ি রিসর্টের সাইডেই আরেকটা রিসর্ট আছে, ভোরের আলো বলে নাম। ওটাও ভালো, খারাপ নয়, ওটাও ভালো। একদম দুটোই পাশাপাশি অবস্থিত। আর ওর মাঝখানে দূরে একদম মাঠের মাঝখানে আরও একটা রিসর্ট দেখতে পাচ্ছি এখানে। তা এইভাবে একদম গ্রাম্য পরিবেশের মধ্যে চারিদিকে বন জঙ্গলে ঘেরা এইসব চারিদিকে রিসর্টগুলো করা, মানে শহরের জীবন থেকে ছাড়িয়ে মানুষ যখন একটু শান্তির জায়গা খুঁজতে চায়, এইভাবে ফাঁকা জায়গায় নির্জন নিরালায় প্রকৃতির মাঝে এসে মিশতে চায়, তখন এইরকম কোনো একটা জায়গায় এসে থাকলে মনটা ভালো লাগে। আর এখন খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম চৌপাহাড়ি জঙ্গলের মধ্য দিয়ে আমখই উড ফাজিল পার্কে যাব বলে। সেই সঙ্গে জঙ্গলের ভিউ তোমাদের সঙ্গে শেয়ার করব। হচ্ছে সেই চৌপাহাড়ি জঙ্গল, মানে পাহাড় নেই কিন্তু জঙ্গলটা আছে, খুবই ঘন জঙ্গল। আর তার মধ্যে দিয়ে আমরা চলেছি, কার্তিকের হাতে গাড়ি, আরাফাত মাঝখানে শুধু এই জঙ্গলের সৌন্দর্য উপভোগ করতে করতে যাচ্ছে। আর সেই জঙ্গলের মধ্য দিয়েই এই রাস্তা। আর মাটির রং তোমরা দেখেই বুঝতে পারছো, ল্যাটেরাইট মৃত্তিকা, মানে লাল রঙের। আর যেটা হচ্ছে ওই বীরভূম জেলার কাঁকরযুক্ত ল্যাটেরাইট মৃত্তিকা। মানে পশ্চিমবঙ্গের যে সমস্ত জেলার মধ্যে লাল মাটি দেখা যায়, তার মধ্যে বীরভূম জেলা এক। আর এই চারিদিকে শুধু বন আর বন, আর তার মাঝে চলেছি আমরা। আর আমরা একদম আছি পুরো বনের গভীরে, মানে বনের মধ্যে একটা মানে মাটির একটা গঠন দেখতে পেয়েছি, যেটা অনেক সময় সিনেমাতে দেখি যে সাপের বাসা বাড়ির মতন লাগে। তোমাদেরকে দেখায়, সাপটা কোথাও নেই তো এইটা, তো আমিও জানি না, এটা অনেকটা সাপের বাসা বাড়ির মতন লাগছে। তো ফ্রেন্ডস, তোমরা কমেন্ট করে জানিও যে এটা সাপের বাসা বাড়ি কিনা, এটাকে ভালোভাবে দেখাই। তো এই হচ্ছে বনের মধ্যে এইভাবে চারিদিকে রহস্য আর রোমাঞ্চে ভরা। আর তার মাঝেই আমরা হঠাৎ করে নেমে দাঁড়ালাম
পৃথিবীর বুকে যে এত গাছ, এত উদ্ভিদ জন্মে আছে, তো মানে এই সব গাছপালাগুলো জন্মে আছে বলে এখনো পর্যন্ত মনে হয় পৃথিবী টিকে আছে। শুধু এই বনের ভিউটা দেখেন, মানে কত সুন্দর, নিরিবিলি, নির্জন, চারিদিকে কেউ নেই, মানে কত সুন্দর একটা পরিবেশ। অনেকটা পথ অতিক্রম করার পরে মানে কিছু মানুষের এখানে দেখতে পাচ্ছি যে যারা হাঁটাচলা করছে, মানে এবার মনে হয় ওই লোকালয়ের কাছাকাছি আমরা প্রায় পৌঁছে গিয়েছি। কিছু এখানে বাড়িঘর, মাটির বাড়িঘর দেখা যাচ্ছে, মানে এখানকার এরা সব আদিবাসী আর কি, বনের মধ্যে এরা বসবাস করে। এই জঙ্গল এরিয়া মোটামুটি 18 বর্গ কিমি জায়গা জুড়ে বিস্তৃত। জঙ্গলের কিছু অংশে সাঁওতাল জনজাতি বসবাস করে। তাদের অনেকে জ্বালানির জন্য জঙ্গলের কাঠ পাতা ব্যবহার করে। এই জঙ্গল তাদের জীবিকায় অনেকটা সাপোর্ট করে। তবে পিছিয়ে পড়া এই জনজাতি এখন আর পিছিয়ে নেই, সেটা পড়াশোনায় হোক বা খেলাধুলায়। আর এখন আমরা একদম আমকই ফজল পার্কের সামনে। পার্ক কি আজকে বন্ধ? মানে এসে গেছি একদম আমখই ফজল পার্কের সামনেই। আর সেই তার এই মানে ইতিহাসটা, কীভাবে এই ফজল পার্কটা তৈরি হয়েছে সেই ইতিহাসটা এখানেই দেওয়া আছে, তোমাদেরকে দেখাই। এই হচ্ছে ফজল পার্কের গেট। এখন দেখতেই পাচ্ছ তালা লাগানো, মানে এখনও পর্যন্ত ওপেন হয়নি। আমখই উড ফজল পার্ক, বাংলা ইউনিভার্সিটি হেরিটেজ সাইট। আর টিকিট কাউন্টারটা এই বাঁ দিকেই পড়বে। মানে এই পার্কটা 10টায় ওপেনিং আর 4টেই ক্লোজ, এখন বন্ধ। পার্কে ঢুকেছো কখনো? কোন ক্লাসে পড়ো বলো? কোন স্কুলে? তোমার নাম কি? দীপক মুর্মু। দীপক মুর্মু। তোমাদের বাড়ি কোনটা? এটাই তো। এই আমখয়ের এই যে ফজল পার্ক আর তার সামনে যে বাড়িগুলো দেখতে পাচ্ছে এগুলো সব সাঁওতালি বাড়ি। তো বাড়িগুলোতে এরা কত সুন্দর, একদম মাটির দেওয়াল দিয়ে মাটির পাঁচিল সেই সঙ্গে, আর সেই পাঁচিলে কত সুন্দর করে এরা নকশা করা। এটাই হচ্ছে আদিবাসীদের একটা ঐতিহ্য, এরা সুন্দরভাবে নকশা করে রাখে চারিদিকে। তো কলকাতা থেকে তোমরা যারা আসতে চাও, কলকাতা থেকে অনেক বাস পেয়ে যাবে বোলপুর বা ইলামবাজার আসার জন্য। আর আসার রাস্তাটি হবে দক্ষিণেশ্বর হয়ে গ্র্যান্ড ট্যাঙ্ক রোড ধরে ডানকুনি হয়ে সোজা শক্তিগড়ের মধ্য দিয়ে। আর যদি ট্রেনে আসতে চাও তাহলে উত্তরবঙ্গ যাওয়া অনেক এক্সপ্রেস ট্রেন বোলপুর হয়ে যায়। এই পার্কের গেট ওপেন হওয়া পর্যন্ত আমরা ওয়েট করব। ভিডিওটি এখানেই শেষ করছি। নেক্সট পার্ট ফজল পার্ক আর সোনাঝুরি হাট নিয়ে। তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখো। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করতে যেন ভুলো না। তাহলে আর কি, চারিদিকে নির্জন এক গ্রাম্য পরিবেশ, সেই সঙ্গে বনের নিরিবিলি, এই প্রকৃতির মাঝে সময় কাটাতে কোনো এক উইকেন্ডে টাইমিং দেখে একদিনের ট্যুর প্ল্যান করে বেরিয়ে পড়ো।